হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর 6th লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব দেখো প্রথম ক্রম বিক্রিয়ার কয়েকটি বিশেষ রূপ অর্থাৎ কি বা যে সূত্রগুলোর সাহায্যে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করতে পারবো। তো সেই বিশেষ ধরনের যে কয়েকটা রূপ হয় যেগুলো দিয়ে আমরা হার ধ্রুবকের মান নির্ণয় করতে পারি সেই সূত্রগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এখানে আমরা আলোচনা করব আরেকটা ছোট্ট একটা পার্ট যেটা হচ্ছে কি এন ক্রম অর্থাৎ কি তোমার প্রথম ক্রম এবং শূন্য ক্রমের বিক্রিয়া তোমরা পড়ে নিয়েছি এবং দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রম বা অর্থাৎ কি এন ক্রম সম্পূর্ণ বিক্রিয়ার তার সমাকলিত রূপটি কেমন হবে এবং তার অর্ধায়ু কেমন হবে সেই বিষয়টা সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তাই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে করো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো এবার আমরা কয়েকটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয়ের গাণিতিক সমীকরণ সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, বিষয়টা কি জিনিস দেখো, ওই যে আমরা প্রথম ক্রম বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পেলাম না, সময়ের সঙ্গে সঙ্গে তোমার গাঢ়ত্বের কিভাবে পরিবর্তন হয় অর্থাৎ কি সমকলিত রূপটি আমরা প্রতিষ্ঠা করেছি। এবার আমরা কি করব না, হার ধ্রুবক অর্থাৎ কি বিক্রিয়ার হার ধ্রুবকটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো কোন একটা বিক্রিয়ার। তো দেখো সেটার জন্য আমাদের কি করতে হবে না, এক্সপেরিমেন্ট করতে হবে। তো এবার সেই এক্সপেরিমেন্টের যে ডাটাগুলো অর্থাৎ কি পরীক্ষা হলে তোমাকে মেইনলি বোর্ডের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গুলো আসে যে তোমাকে কোশ্চেনের মধ্যে কোন একটা বিক্রিয়ার এক্সপেরিমেন্টের যে ভ্যালুগুলো অর্থাৎ কি এক্সপেরিমেন্ট করে গিয়ে যে ডাটাগুলো আমরা পেয়েছি সেই ডাটাগুলো তোমাকে ওই পরীক্ষা হলে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। এবার তোমাকে কোশ্চেন ওখান থেকে করবে যে দেখাও যে এই যে বিক্রিয়াটি সেটা প্রথম ক্রমের বিক্রিয়া, বা তোমাকে বলতে পারে যে ওই বিক্রিয়াটির হার ধ্রুবকের মান নির্ণয় করে তার গড় বিক্রিয়ার হার নির্ণয় করো, বা তোমাকে এই ধরনের কোশ্চেন গুলো তোমার মেইনলি আসে এই পরীক্ষায় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো দেখো কিভাবে করছি আমরা। দেখো এখান থেকে আমরা মেইনলি তিনটা সূত্র আমি প্রথমে লিখছি এবং তারপরে এটা কোন ক্ষেত্রে তোমরা কিভাবে মনে রাখবে বা ট্রিক্স দিয়ে কিভাবে মনে রাখবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো এবং তার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্কও আমরা করে নেব। দেখো প্রথম যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে কি টি ইজ আমরা লিখবো 2.303 বাই কে। আচ্ছা, এখান থেকে আমাদের কি ছিল না, লগ এ নট বাই এ ছিল, কিন্তু আমরা এখানে কি করব না V0 বাই ভিটি অর্থাৎ কি V0 বাই ভিটি এই সূত্রটা একটা মনে রাখবো। এটা এক নম্বর সূত্র। দ্বিতীয় সূত্র টি ইজ সবগুলো একই রকমই অলমোস্ট বাই কে ইন্টু লগ এখান থেকে ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি, এটা একটা সূত্র। আচ্ছা, আরেকটা সূত্র কি না টি ইজ ইকুয়ালস টু 2.303 বাই কে ইন্টু লগ ভি ইনফিনিটি বাই ভিটি ভি নট এখান থেকে ভি নট বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এই তিনটা সূত্র মেইনলি আমরা আমাদের প্রয়োজন পড়বে। এখান থেকে আরেকটা সূত্র হয় কিন্তু সেটা আমরা ডাইরেক্ট অঙ্কের উদাহরণটা নিয়ে সেই সূত্রটা করবো আর সেখানে সেই সূত্রটা চেঞ্জ হয়। তো যাই হোক এই তিনটা সূত্র আমাদের মেইনলি মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার কোন ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব এবং তার জন্য ট্রিক্স কি সেটা আমি পাশাপাশি বলে দিচ্ছি, সেগুলো একটু মনে রাখবে। আচ্ছা, মেইনলি এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা কখন ইউজ করব, ধরো তোমাকে অঙ্কের মধ্যে এরকম দেওয়া থাকবে যে তোমাকে H2O2 এখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে বিয়োজিত হয়ে কি হবে না H2 প্লাস O2 তৈরি হচ্ছে এবং একটা বিক্রিয়া দেওয়া আছে, ধরো না হাফ O2 এখান থেকে তৈরি হচ্ছে। এবার এই বিক্রিয়াটি দেওয়া আছে। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কি হবে না, এখান থেকে কি করা হয় দেখো, কনসেপ্টটা একটু বোঝো। যে টাইট্রেশন তো তোমরা করেছো, যে টাইট্রেশন কি করে করা হয় না, এক্ষেত্রে কি করা হয় যে একটা পাত্র নিলাম তার মধ্যে H2O2 কি হয় সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে অক্সিজেন আর জলে ভেঙে যায়, ঠিক আছে। এবার আমরা H2O2 কি পরিমাণে বিয়োজিত হচ্ছে অর্থাৎ কি তার যে বিয়োজনের হারটা সেটা আমরা নির্ণয় করবো, আমাদের টার্গেট সেটা। এবার আমরা কি করব H2O2 এর সঙ্গে K1 এর উপরে টাইট্রেশন করে আমরা বলতে পারবো যে ওখানে কত পরিমাণ H2O2 আছে, ঠিক আছে। এবার ধরুন শুরুতে যখন আমরা কি করলাম যে একটা বিক্রিয়া শুরু হওয়ার পরে আমি প্রথমে দেখে নিলাম যে H2O2 একদম যখন আমি নিলাম যে H2O2 তার একবার আমরা হচ্ছে গিয়ে টাইট্রেশন করে দেখবো H2O2 এর গাঢ়ত্ব কেমন আছে, সেম পরিমাণ প্রত্যেকবার তুলে নেব, তুলে নিয়ে দেখবো যে H2O2 এর গাঢ়ত্ব কতটা আছে। এবার ওখান থেকে K-4 দিয়ে আমরা টাইট্রেশন করব। এবার ওই টাইট্রেশন করার জন্য K-4 কত পরিমাণ প্রয়োজন সেটার ভ্যালুগুলো ওখানে আমার দেওয়া থাকবে, পরীক্ষা হলে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। এবার
আমরা এখান থেকে V0 অর্থাৎ কি V0 মানে কি, জিরো মানে হচ্ছে তোমার শুরুতে অর্থাৎ কি K-4 এর শুরুতে তোমার কতটা, অর্থাৎ কি যখন আমার হচ্ছে কি টাইমটাও দেওয়া থাকবে, অর্থাৎ কি টাইম t ইকুয়ালস টু যখন 0, অর্থাৎ কি আমরা এখন শুরু করিনি টাইট্রেশন, মানে টাইট্রেশন মানে কি তোমার H2 বিয়োজন এখন শুরু হয়নি, মানে শুরুতেই, তো তখন আমরা হচ্ছে কি করব না ওই K-4 এর ভলিউমটা নিব, সেই K-4 এর ভলিউমটাকে সেটাকে আমরা বলবো V0, ঠিক। আচ্ছা, এবার বিভিন্ন টাইমে তোমার হচ্ছে গিয়ে ভলিউমটা দেওয়া থাকবে, অর্থাৎ কি তোমার যেহেতু আমরা এখানে কেন লিখছি দেখো এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করো, যে আমাদের মেইনলি সূত্র কি ছিল, মেইনলি এখানে আমার A0/A ছিল, তাই তো আমাদের সূত্রের মধ্যে এটা ছিল। এবার সেটাকে আমরা ট্রান্সফার করেছি হচ্ছে V0 এবং VT দিয়ে। এবার এখান থেকে দেখো A0 মানে কি প্রাথমিক গাঢ়ত্ব, অর্থাৎ কি H2 প্রাথমিক গাঢ়ত্ব কত। এবার ধরুন আমরা যখন টাইট্রেশন করছি পাত্রের মধ্যে আমরা উপর থেকে কি বুলেট দিয়ে আমরা টাইট্রেশন করছি, তাই তো, এখান থেকে ধরে নাও এই হচ্ছে গিয়ে টাইট্রেশন করছিলাম। এবার টাইট্রেশন করার সময় আমরা কি করছিলাম না শুরুতে একবার এর মধ্যে নিয়েছি আমরা K-4 আমরা নিয়েছি, আর এখানে আমরা H2 নিয়ে আমরা টাইট্রেশন করছি। এবার এখান থেকে যখন শুরুতে অর্থাৎ কি এখানে ম্যাক্সিমাম তাহলে K-4 এর পরিমাণ সব থেকে বেশি লাগবে কখন, যখন আমার শুরুতে যখন H2 অনেক বেশি থাকবে তখন, অর্থাৎ কি তখন সেটা আমরা বলতে পারি যে এর মধ্যে H2 সবার প্রথমে, অর্থাৎ কি যে টাইম যখন t=0 তখন আমার K-4 ম্যাক্সিমাম ছিল, অর্থাৎ কি এক্ষেত্রে আমার ওই ক্ষেত্রে আমার হচ্ছে কি V0টা সেটা আমার A0 এর সঙ্গে সমানুপাতিক হবে। একই রকম ভাবে বিভিন্ন সময়ে যে আমরা K-4 এর যে ভলিউমটা পাবো সেটাকে আমরা VT দিয়ে প্রকাশ করব, সেই VTটা কি হবে না t সময় পরে কতটা H2 বেঁচে আছে সেটার সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ কি আমরা এইভাবে আমরা ওই মানে A0/A অর্থাৎ কি এই ধরনের যে বিক্রিয়া H2 যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলোকে আমরা যে সেটা প্রথম ক্রমের বিক্রিয়া মেনে চলে কিনা সেটা আমরা এই V0/VT দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো এই সমীকরণটা আমরা কখন ইউজ করব না, এটাকে আমরা ইউজ করব কখন না হচ্ছে গিয়ে তোমার সাধারণত যখন এই যে N2O5 এর বিয়োজনটা, অর্থাৎ কি N2O5 এটা বিয়োজিত হয়ে তোমার N2O4 প্লাস হচ্ছে কি হাফ O2, এটা বা তোমার N2O4 বা NO2 তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যখন তোমাকে এই বিক্রিয়া দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমার কি হবে না এখান থেকে আমরা কি করি না এই যে অক্সিজেন কতটা তৈরি হচ্ছে তার ভলিউমটা আমরা মেজার করি, ঠিক আছে। এবার ধরে নাও N2O5 যখন একদম পুরো 100% বিয়োজিত হয়ে যায়, আমরা ধরে নিলাম V ইনফিনিটিতে মানে অর্থাৎ কি আমি ধরে নিলাম কি যে ইনফিনিটি টাইমে অর্থাৎ কি অসীম সময়ে N2O5 বিয়োজিত হয়ে যায়। তো বিয়োজিত হয়ে গেলে তাহলে কি হবে, তখন অক্সিজেনের পরিমাণটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কি এটা যদি 100% বিয়োজিত হয়ে যায় তাহলে অক্সিজেনটা 100% দেবে, অর্থাৎ কি অক্সিজেনের যে ভলিউম সেটা আমার N2O5 অর্থাৎ কি ইনফিনিটি টাইম পরে যে অক্সিজেনের যে ভলিউমটা হবে সেটা N2O5 এর যে প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ কি আমরা প্রাথমিক গাঢ়ত্বটাকে সেই জন্য V ইনফিনিটি, দেখো একটা এই ধরনের সূত্রগুলো তোমার অঙ্কগুলো করলে তুমি ব্যাপারটা বুঝে যাবে যে কি ধরনের ব্যাপারটা বলেছে। আচ্ছা তাহলে এখানে কি হবে সেটা হচ্ছে তোমার V অর্থাৎ কি অক্সিজেনের যে ভলিউমটা V ইনফিনিটি সেটা হচ্ছে কি A0 এর সঙ্গে সমানুপাতিক হবে, তাই জন্য উপরে V ইনফিনিটি লিখলাম। আর এখান থেকে তোমার এবার ধরো বিভিন্ন সময় পরে পরে অক্সিজেনের গাঢ়ত্ব কতটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে, তো সেটাকে আমরা V ইনফিনিটি বাই VT দিয়ে আমরা প্রকাশ করব, অর্থাৎ কি N2O5 এর মান বিভিন্ন সময় কতটা বেঁচে থাকবে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস কি, দেখুন এস্টারের আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, যেখানে V ইনফিনিটি V0 আর V ইনফিনিটি বাই VT এই সূত্রটা আমাদের প্রয়োজন পড়বে। এবার দেখো এত কিছু তোমার যদি মনে না থাকে ব্যাপারটা, তো তাহলে তুমি কিভাবে মনে রাখবে, তার জন্য সিম্পল ট্রিক্স আমি বলে দিচ্ছি, যেটা মনে রাখার সিম্পল ট্রিক্স কি, যে দেখো এইভাবে মনে রাখবো আমরা, যে তোমার পরীক্ষার হলে যে অবশ্যই কোশ্চেনের মধ্যে তোমাকে ডাটাগুলো দেওয়া থাকবে, ওই ডাটাগুলো তুমি দেখবে, এবার সেখান থেকে ধরো এরকম দেওয়া থাকবে যে T দেওয়া থাকবে আর V দেওয়া থাকবে, ভলিউম দেওয়া থাকবে, ml দেওয়া থাকবে আর সময়টা দেওয়া থাকবে। এবার ধরো না ওখানে জিরো, এবার ধরে নাও তোমার এখানে ভলিউম একটা দেওয়া আছে, ধরে নাও 50 ml দেওয়া আছে, ঠিক আছে। এবার ধরো এরকম মান দেওয়া আছে, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, আর ধরে নাও তোমার এরকম আরেকটা, এটা ধরো একটা অঙ্ক তো গেল এক ধরনের অঙ্ক, দ্বিতীয় ধরনের অঙ্ক ধরো এরকম দেওয়া আছে, থেকে দেওয়া আছে ধরে নাও 100, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। এখন আরেকটা অঙ্ক ধরে নাও দেওয়া আছে T = 102। ধরে নাও অঙ্কগুলো তোমার মানে ট্রিক্সটা বলছি, ট্রিক্সটা তুমি কিভাবে কোন সূত্রটা তখন কখন ইউজ করবে সেটা তুমি বুঝে নাও ব্যাপারটা। ধরে নাও তোমার এখান থেকে ধরে নাও T = 0, সেই সময় যে ভলিউমটা সেটাকে আমরা V0 বলবো।
যদি তোমার v0 দেওয়া থাকে আর অঙ্কের মধ্যে কোনো রকম ইনফিনিটি দেওয়া না থাকে, অর্থাৎ কি এগুলো এগুলো বিভিন্ন সময়ে যেহেতু এগুলো ভলিউম, তাহলে এগুলোকে আমরা ভিটি বলবো। অর্থাৎ কি যে অঙ্কের মধ্যে তোমাকে এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, যে ধরনের ডাটা দেওয়া থাকবে, তখন তুমি বুঝে গেছো যে শুধু v0 আর vt দেওয়া আছে, তার মানে তুমি এই সূত্রটা ইউজ করবে। এটাই ট্রিক্স। দ্বিতীয় ধরুন এখানে দেখো পরের অঙ্কটাতে কি দেওয়া আছে না, দেখো 0 তে 0 দেওয়া আছে, মানে কি v0 তোমার দেওয়া নেই, তার মানে কি তোমার তখন বুঝিয়ে যাবে তুমি নিশ্চয়ই v0 যেহেতু দেওয়া নেই, তার মানে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এবং দেখো এর মধ্যে ইনফিনিটি দেওয়া আছে, মানে কি ইনফিনিটি টাইমে যেহেতু ভলিউম দেওয়া আছে, মানে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, যেহেতু v ইনফিনিটি আর vt আছে। এবার তোমাকে অঙ্কের মধ্যে যদি v0 দেওয়া থাকে, vtও দেওয়া থাকে এবং v ইনফিনিটিও যদি দেওয়া থাকে, তার মানে তুমি বুঝিয়ে যাবে যে v ইনফিনিটি মাইনাস v0, v ইনফিনিটি মাইনাস vt, এই সূত্রটা ইউজ করতে হবে। এবার কি ধরনের অঙ্ক থাকে, তাহলে অঙ্কগুলো আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে তুমি ব্যাপারটা বুঝিয়ে যাবে। তাহলে দেখো এখানে অঙ্কটাতে কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় জলীয় দ্রবণে H2O2 এর বিয়োজনের অগ্রগতি অনুধাবনের জন্য বিক্রিয়া চলাকালীন বিভিন্ন সময় অন্তর নির্দিষ্ট আয়তনের দ্রবণ বিক্রিয়া মিশ্রণ থেকে পিপেটের সাহায্যে তুলে নিয়ে প্রমাণ KMnO4 দ্বারা টাইট্রেশন করে দ্রবণের অবশিষ্ট H2O2 এর পরিমাণ নির্ণয় করা হলো। এইরূপ পরীক্ষার ফলাফল নিম্নরূপ। ওই যে তোমাকে বলেছিলাম যে যখন তোমাকে এই ধরনের একটা গল্প, KMnO4 এর গল্প বা H2O2 এর গল্প দেওয়া থাকবে, তখন তোমাকে এরকম একটা পরীক্ষা, মানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে কি হবে, একটা ডাটা, মানে পরীক্ষার ফলাফল, টাইট্রেশনের ডাটাটা তোমাকে দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে কি দেওয়া আছে, সময় এবং হচ্ছে কি KMnO4 এর আয়তন। দেখো বিভিন্ন সময় মানে কি t যখন 0, তখন তোমাকে একটা ভলিউম ml এ দেওয়া আছে, KMnO4 এর ভলিউমটা। এবার ধরো t যখন 300 সেকেন্ড, তখন হচ্ছে একটা ভলিউম আছে, 600 সেকেন্ড তখন একটা ভলিউম দেওয়া আছে। তাহলে বিভিন্ন টাইম পর পর তোমাকে হচ্ছে কি বিভিন্ন ভলিউম গুলো দেওয়া আছে। এবার দেখো কোশ্চিনটা কি বলেছে, দেখাও বিক্রিয়াটি প্রথম ক্রমে। বা তুমি বিক্রিয়াটি প্রথম ক্রমের কিভাবে দেখাবে, এবং দেখো কিভাবে দেখানো যাবে। যদি আমরা এই বিক্রিয়াটার হার ধ্রুবকের মানটা বের করি, কারণ হার ধ্রুবকের মান আমরা এখন বের করতে পারবো, কারণ আমাদের জানা আছে কি t is equals to 2.303 by k ইন্টু তোমার কি ওখান থেকে v0 by vt সেই সূত্রটা ফেলে দেবো, ওখান থেকে তোমার কি না k এর মানটা বের করব। এবার বিভিন্ন হচ্ছে টাইমে দেওয়া আছে, বিভিন্ন সময়ে তোমার হচ্ছে গিয়ে k এর মানটা, অর্থাৎ কি k1 k2 k3 বিভিন্ন k এর মান বের করব। বের করে দেখবো যে k এর মানটা মিলছে কিনা, অর্থাৎ কি সবার ক্ষেত্রে সমান আসছে কিনা। যদি সবার ক্ষেত্রে সমান আসে, তাহলেই আমরা বলতে পারবো যে সেটা ওই সূত্রটা মেনে চলেছে, এবং তাই জন্য ওটা প্রথম ক্রমের বিক্রিয়া সমীকরণ হবে। অর্থাৎ কি সেটা আমরা এখনই বের করে দেখবো। এবং এর ক্ষেত্রে কি বলেছে না, হার ধ্রুবকের মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো এখান থেকে দেখো কি আছে না, আমাদের সূত্রটা কি বলো, t is equals to কি হচ্ছিল 2.303 বাই এখান থেকে হচ্ছে কি ছিল k ইন্টু তোমার লগ, এখান থেকে a নট এর জায়গায় আমরা v নট করেছিলাম এবং এখান থেকে vt করেছিলাম। কেন এই সূত্রটা ইউজ করব, কারণ এখান থেকে তোমাকে হচ্ছে কি তোমার ওই t0 সময় দেওয়া আছে আর সবগুলো আর vt দেওয়া আছে, এখানে কিন্তু v ইনফিনিটি নাই, তাই জন্য তোমাকে আমার এই সূত্রটাই ইউজ করতে হবে। ঠিক, এটা আমি ট্রিক্স বলেছিলাম। এবার দেখো, এবার এখান থেকে আমরা k এর মান বের করব। k ইজ ইকুয়াল টু তাহলে কি হবে 2.303 বাই t ইনটু লগ v নট বাই vt, এটা আসছে। এবার আমরা k1 k2 k3 বের করব। দেখো কিভাবে করছি। প্রথমে দেখো যখন t is equals to ধরো k is equals to k1 যখন বের করছি, তখন 2.303, এবার লগ, আচ্ছা এবার এখান থেকে দেখো যখন v0, এটা কিন্তু তোমার প্রাথমিক আয়ত্ত, মানে এটা কনস্ট্যান্ট, অর্থাৎ কি যখন v0 এর জায়গায় আমি হচ্ছে গিয়ে এবার 300 সময় 300 সেকেন্ড পরে, অর্থাৎ টাইমের জায়গায় আমি 300 বসাবো, টাইমের জায়গায় 300 বসাবো, বসিয়ে নিলাম। এবার সেই সময় আর প্রাথমিক আয়তটা তো সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ কি 22.8, এটা কনস্ট্যান্ট। এবার এখান থেকে যখন আমার 300 সময় অর্থাৎ 300 সেকেন্ড পরে আমার ভিটিটা কত হয়েছে, 300 সেকেন্ড পরে ভিটিটা কত হয়েছে না 7.6, অর্থাৎ 17.6, এটা এখানে বসাবো। এবার এর ক্ষেত্রে k1 এর মান আমার কত আসে সেটা ক্যালকুলেশন করে দেখবো। ঠিক আছে, এখন আমরা k2 বের করবো। k2 সমান সমান কি আসবে না একই রকম 2.303। এবার আমরা এই টেম্পারেচার এই সময় দেখেছি, এবার 600 সময় দেখবো, মানে t2 সময় দেখবো। এখান থেকে কত 600 বসাবো। এবার এখান থেকে লগ, এক্ষেত্রে v0 এর মান এটা কিন্তু কনস্ট্যান্ট সবসময়, প্রতিটা ক্ষেত্রে আমরা একই বসাবো, v0 এটা তো চেঞ্জ হবে না, v0 থাকছে। এবার 600 সেকেন্ড পরে তোমার ভলিউম কত হয়েছে না 13.8 হয়েছে। একরকম ভাবে চলো নেক্সট কি করব না k3 বের করব। চলো k3 যদি বের করতে চাই তাহলে কি হবে, k3 তাহলে কি 2.303 বাই এবার কত বসাবো 900 সময় কত হয়েছে বলো 900 এখানে বসাও। এখান থেকে লগ
এখান থেকে তো কত আসছে, এটা তো 22.8 কনস্ট্যান্ট, এখান থেকে তোমার 900 তে কত 10.6 হয়েছে। এবার এই ক্ষেত্রে তোমার তিনটা, মানে সাধারণত তিনটা মান বের করলেও হয়, তো যেহেতু চারটা দেওয়া আছে চারটাই করি, তাহলে চারটা কি K4 এর ক্ষেত্রে কি হবে বলো, K4 2.303 বাই, এবার 900 পরে কি 1200 আছে, তাহলে এখানে 1200 সেকেন্ড বসাও, লগ এখান থেকে কি 22.8 তো আছেই, এবার এখান থেকে কত এখানে হচ্ছে 8.2, এখানে 8.2 বসাও। এবার প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখো যে কত আসছে। এবার দেখো K1 K2 K3, এখানে K1 এর মান কত আসছে, 10⁻⁴ সেকেন্ড ইনভার্স। তো তাহলে দেখো এখানে প্রত্যেকটা মান যেহেতু 10⁻⁴, মানে কি এখানে এদিকে আরো জিরো আছে, ঠিক আছে, আরো জিরো আছে, তার মানে কি দেখো পয়েন্টের পরে তোমার মোটামুটি 3 ঘর পরে প্রত্যেকটা সংখ্যা, মানে কি দেখো 8 আসছে না, প্রত্যেকটা 8 আসছে, তার মানে আমরা কি বলতে পারি যে এইটা যেহেতু এখান থেকে K1 K2 K3 K4, অর্থাৎ কি ওই বিক্রিয়াটির প্রত্যেকটা হার ধ্রুবকের মান সমান। এবার আমরা জানি যে একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং এখান থেকে আমরা যেহেতু প্রমাণ করে দেখিয়ে দিতে পারলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে হার ধ্রুবকের মানটা একই আসে, তাহলে আমরা বলতে পারি এটা কি প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক বুঝে গেছো? আচ্ছা, এবার এখান থেকে তোমাকে বলেছি কি না ওই বিক্রিয়াটি হার ধ্রুবকের মান নির্ণয় করো। এবার হার ধ্রুবকের মান আমরা কিভাবে নির্ণয় করবো, আমরা যে কোনো একটা বলতে পারি, কিন্তু আমরা সবসময় এভারেজ মানটা বলবো, যেহেতু ভিন্ন ভিন্ন মান আসছে, পয়েন্টের পরে কিছু সংখ্যা চেঞ্জ আসছে, তাই জন্য এই চারটাকে যোগ করবো, চারটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি এভারেজ মানটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা তাহলে কি বলবো, হার ধ্রুবকের মান, হার ধ্রুবকের গড় মান, গড় মান সমান সমান কত হবে বলো, প্রত্যেকটা যোগ করে দেবো, প্রত্যেকটা মান যোগ করে দাও, যোগ করে দিয়ে 4 দিয়ে ভাগ করে দাও, তার মানে কি হবে বলো, তাহলে কত আসবে 8.44 প্লাস 8.3 বাই তোমার হচ্ছে 4, তাই তো? তাহলে এখানে ক্যালকুলেশন করো, 8.46 × 10⁻⁴ এত সেকেন্ড ইনভার্স। তাহলে হার ধ্রুবকের মানটা আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে বুঝে গেছো যে কখন কোন সূত্রটা ইউজ করব। নেক্সট অঙ্ক তোমার কি বলেছে না 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবীভূত N2O5 এর বিয়োজন তোমার বিক্রিয়া, তোমার N2O5 এর থেকে তোমার বিয়োজনের বিক্রিয়া তোমার দেওয়া আছে। এবার প্রাপ্ত ফলাফল অর্থাৎ কি এক্সপেরিমেন্ট করে তোমার অ্যাকচুয়ালি এখানে কি বলেছিলাম না এখান থেকে তোমার N2O5 যে বিয়োজিত হচ্ছে সেখান থেকে অক্সিজেনের ভলিউমটা আমরা কি করি না মেজার করি, ঠিক আছে। এবার এখান থেকে কি করা হয় দেখো, যখন ফলাফলটা কি পাওয়া গেল না সময়ের এখান থেকে মিনিটে দেওয়া আছে এবং ওই অক্সিজেনের ভলিউমটা তোমার ml এ আমরা দেখছি। এবার যখন টাইম ইজ ইকুয়ালস টু 0 তখন ভলিউম কোনো আসেনি, কারণ বিক্রিয়াটা শুরুই হয়নি, কারণ এখানে ভলিউমটা দেওয়া নেই, মানে 0 সময় তোমার V0 মানটা দেওয়া নেই, ঠিক। আচ্ছা, এবার বিভিন্ন সময় অর্থাৎ কি 20 মিনিট 40 মিনিট পরে ভলিউম এটা পাওয়া গেল, 80 মিনিট পরে ভলিউম এটা পাওয়া গেল, অর্থাৎ কি এভাবে ধীরে ধীরে ইনফিনিটি পর্যন্ত আমরা কি পেলাম না সময় এটা পেলাম। এবার তোমাকে বলেছে ফলাফল গুলি থেকে দেখাও এই যে বিক্রিয়াটি সেটা হচ্ছে গিয়ে তোমার প্রথম ক্রম সম্পন্ন। এবার আমরা যদি এই অঙ্কটা যদি করতে হয় তাহলে প্রথম ক্রম সম্পন্ন হতে গেলে আমাকে প্রথম ক্রমের বিক্রিয়ার মেনে চলতে হবে, হার ধ্রুবকের মানটা প্রত্যেকের সমান হতে হবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম বলো, ওখানে যে 3টা সূত্র লিখেছিলাম সেই 3টে সূত্রের মধ্যে কোন সূত্রটা ব্যবহার করব, ওই যে আমি বলেছিলাম ট্রিক্স বলেছিলাম কি যে যেখানে তোমার V0 দেওয়া থাকবে না কিন্তু V ইনফিনিটি এবং VT দেওয়া থাকবে, তখন আমাকে সেই সূত্রটা কি বলেছিলাম, বা তোমার অঙ্কের মধ্যে যদি N2O5 এর যদি দেখতে পাও আর তোমাকে যদি বলে প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে ওই সূত্রটা ফেলে দেবে, সেটা কি বলো যে T is equals to 2.303 by K into log এখান থেকে কি বলেছিলাম না V infinity by V infinity by VT, এই সূত্র ফেলতে বলেছিলাম। এটা ট্রিক্স বলেছিলাম যেখানে তোমার V infinity দেওয়া আছে আর বাকি সব VT দেওয়া আছে, কোনো V0 দেওয়া নেই, তাই জন্য V0 এখানে নেই। ক্লিয়ার এটুকু? তাহলে এবার কি করবে বলো, এবারে প্রত্যেক ক্ষেত্রে K1 K2 K3 বের করো যেটা এর আগের মতো। তাহলে কি করবো, প্রথমে K1 বের করবো, K1 এর ক্ষেত্রে কি করবো বলো 2.303 বাই এখান থেকে T সময়টা আসলে কি 40 বসাবো, এখানে 40 বসালাম, লগ এবার V ইনফিনিটি তো কনস্ট্যান্ট যেটা কত 84.6, অর্থাৎ কি 84.6 বসাবো এখান থেকে 84.6। এবার যখন 40 বসিয়েছি 40 এর ভলিউমটা এখানে মাইনাস করবো, 40 এর ভলিউম কত দেওয়া আছে না 15.6, এটা বসলাম, এখান থেকে K1 এর মানটা আমরা পাবো। এখন K2 এর মান বের করো, K2 এর মান সমান কি করবো 2.303 বাই এবার কি করবো 80 তে বসাবো, তাহলে 80 বসাবো এখান থেকে লগ একরকম ভাবে এখানে উপরে কি করবে 84.6 বাই 84.6 মাইনাস তোমার এই 80 তে কত ভলিউম 27.6, ওটা কি 27.6 এখান থেকে মাইনাস করবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো না তোমার হচ্ছে গিয়ে K2 এর মানটা পেয়ে যাবো। এইভাবে একই রকম ভাবে তুমি 120 তে বসাও,
তখন আমরা 120 যখন বসাবে তখন এখান থেকে K3 মানটা পাবে, 160 তোমার K4 এর মান পাবে। মোটামুটি 3-4টা মান বের করলেই হবে। আর বের করার পরে তোমাকে দেখাতে হবে কি প্রত্যেক ক্ষেত্রে K1 K2 এর মানটা সমান চলে আসবে। এবার K1 K2 এর মানটা যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো যেহেতু এটা এই সমীকরণটিকে মেনে চলেছে, তার মানে কি এটা প্রথম ক্রমের বিক্রিয়া। এবার তোমরা দেখো যে এই ক্যালকুলেশন করে দেখো যে প্রতি ক্ষেত্রে K1 K2 K3 মানটা সমান আসছে কিনা, যদি না আসে তাও বলো, আর যদি আসে তাহলে বলো যে এটা সমান আসছে, এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে তোমাকে যদি ওই পরে যে আমরা তৃতীয় সূত্রটা যেটা করলাম সেই তৃতীয় সূত্রটা আমরা কি করেছিলাম না, তোমাকে যে ভি ইনফিনিটি অর্থাৎ কি এই সেম প্রসেস, ওই অঙ্কটা আমরা করছি না, তোমরা তোমরা দেখবে বই থেকে, যে যদি ভি ইনফিনিটি এবং ভি জিরো দেওয়া থাকে তো তাহলে একদম সেম প্রসেস ফলো করবে। জাস্ট সূত্রটা কি হবে না, তোমাকে তখন এখান থেকে মাইনাস ভি জিরো বসিয়ে দেবে, তো তাহলেই একদম সেম প্রসেসে হতে থাকবে। ঠিক, তখন ওই ক্ষেত্রে কি হবে না, তোমার ভি জিরো এবং ভি ইনফিনিটি এটা কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হবে ভিটি। এবার বিভিন্ন সময়ে যে ভলিউম গুলো দেওয়া থাকবে তখন সেটা বসাবে, বসিয়ে বসিয়ে মাইনাস করে করে K1 K2 এর মানটা বের করে দেখাবে আর কি। দেখো আমরা এতক্ষণ ভলিউম দিয়ে আমরা কিভাবে কোন একটা বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক নির্ণয় করতে হয় সেটা সম্বন্ধে জানলাম। এবার আমরা লাস্ট যেটা তোমাকে বলেছিলাম যে অঙ্কের সাহায্যে বোঝা যাবে, যে লাস্ট সূত্র অর্থাৎ কি যেটা তোমার প্রেসার দিয়ে, অর্থাৎ কোথাও যদি চাপ দেওয়া থাকে তাহলে সেই সমস্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে হার ধ্রুবকের মান নির্ণয় করব, সেটা এই অঙ্কটা যদি আমরা করি তাহলে তার বিষয়টা বুঝতে পারবো। দেখো অঙ্কটা প্রথমে পড়ে নাও ভালো করে কি বলতে চেয়েছে। তো তোমাকে এখানে আরসিন অর্থাৎ কি AsH3 এর বিয়োজন বিক্রিয়াটি দেওয়া হলো, মানে বিয়োজন বিক্রিয়াটা দেওয়া আছে। এবার বলেছে এই বিক্রিয়াটির ফলাফলগুলো তোমাকে দিয়েছে। এবার বলছে দেখাও বিক্রিয়াটি প্রথম ক্রমের এবং বিক্রিয়াটির হার ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। এবার দেখো কি কি দেওয়া আছে, এখানে তোমার টাইমটা দেওয়া আছে এবং প্রেসারটা দেওয়া আছে, মানে মোট প্রেসার গুলো তোমাকে দেওয়া আছে, মানে নির্দিষ্ট সময় পর পর এই বিক্রিয়াটির যে চাপটা, চাপের যে মোট চাপের কি পরিবর্তন হচ্ছে সেই চাপগুলো দেওয়া আছে। এবার তোমাকে বলেছে এটা যে প্রথম ক্রমের বিক্রিয়া সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে এবং সেটা তার হার ধ্রুবকের মানটা নির্ণয় করতে বলেছে। দেখো এই বিক্রিয়াটা ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি বলো, আমাদের তো প্রথম ক্রমের বিক্রিয়া যদি এটা হয় তাহলে অবশ্যই প্রথম ক্রমের হার সমীকরণটি মেনে চলবে। এবার প্রথম ক্রমের হার সমীকরণ আমাদের কি জানা আছে বলো, t = 2.303 বাই k ইনটু কি না log a0 বাই a, এটা তো আমাদের জানা আছে। এবার এক্ষেত্রে আমরা কি করব, যখন আমাকে প্রেসার দেওয়া থাকবে, এবার আমার তো সবসময় কি না বিক্রিয়ক পদার্থ, এখানে বিক্রিয়ক পদার্থটা কি আরসিনটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এবার আরসিনের যে তোমার প্রাথমিক যে প্রেসারটা অর্থাৎ কি ইনিশিয়াল প্রেসারটা সেটাকে আমরা পি নট বলবো। অর্থাৎ কি সেক্ষেত্রে আমরা সমীকরণটা কিভাবে লিখবো না 2.303 বাই কে ইন্টু লগ, এক্ষেত্রে উপরে থাকবে পি নট। এবার পি নট মানে কি না হচ্ছে কি বিক্রিয়কটা অর্থাৎ কি এখানে আরসিনটার যে প্রাথমিক যে প্রেসারটা অর্থাৎ কি ইনিশিয়াল যে প্রেসারটা সেটাকে আমরা পি নট বলবো। এবং এখানে কি লিখবো না পিটি, অর্থাৎ পিটি মানে কি না টি সময় পরে আর্সেনিকের যে প্রেসারটার কি পরিবর্তন হবে, অর্থাৎ কি টি সময় পরে আর্সেনিকের মোট প্রেসারটা কি থাকবে ওই পাত্রটার মধ্যে, সেই প্রেসারটা আমরা এখানে লিখবো। এবার লিখে নিয়ে আমরা এখান থেকে কি K1 K2 K3 মানটা বের করবো, বের করে দেখবো যে K1 K2 K3 মানটা একই আসছে কিনা। এবার সেখান থেকে আমরা বলতে পারবো যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া না সমীকরণ মেনে চলে না এটা, এবং তার হার ধ্রুবকের মান কি হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে চলো তুমি প্রথমে K1 K2 K3 মানগুলো বের করে নাও। তাহলে প্রথমে মানগুলো বসাও, আমরা কিভাবে বসাবো। আচ্ছা, ওটা বের করতে গেলে আমাকে পিটির মানটা এখানে দেওয়া নেই, P0 অর্থাৎ কি যে T0 সময় অর্থাৎ কি বিক্রিয়াটা যখন তোমার ডিকম্পোজ করা শুরুই হয়নি তখন T0 মানে কি তোমার T0 সময়ে তোমার যে প্রেসারটা দেওয়া আছে এটাকে আমরা পি নট বলবো, অর্থাৎ কি পি নটটা আমাদের দেওয়া আছে। কিন্তু এখানে দেখো এখানে মজার জিনিসটা কি, এখানে কিন্তু তোমার কিন্তু টাইমটা যে টি দেওয়া আছে এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে মোট প্রেসারটা, শুধুমাত্র আর্সেনিকের প্রেসার না, কিন্তু এখানে তোমাকে যে আর্সেনিক এবং এখানে তোমার কি তৈরি হচ্ছিল, এখানে বিক্রিয়াটা কি ছিল বলো এই হচ্ছিল। এবার এই এখান থেকে দেখো কি বলেছে না, এখান থেকে যখন আমরা এই যে 5 মিনিট পরে এখানে আর্সেনিকটাও থাকবে, আর্সেনিকটা থাকবে প্লাস হাইড্রোজেনটাও থাকবে, তাই জন্য মোট প্রেসারটা কিন্তু দেওয়া আছে। কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে শুধু আর্সেনিকের প্রেসারটা, তার মানে কি শুধু 5 মিনিট পরে শুধু আর্সেনিকের প্রেসারটা কতটা হবে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেটাই মূল পার্ট, সেটা তোমাকে বুঝে গেলে বাকি তো তোমরা নিজেরাই করতে পারবে। চলো সেটা আমরা কিভাবে বের করবো, যে টি টাইম পরে তোমার বিক্রিয়াটির হচ্ছে গিয়ে তোমার প্রেসারটা কত হবে আর্সেনিকের সেটা আমরা বের করবো কিভাবে। দেখো এক্ষেত্রে আমরা কি করি না, এই বিক্রিয়াটা দেখবো, বিক্রিয়াটা অবশ্যই আগে সমতা বিধান করে নিতে হবে তোমাকে। এখানে কি ছিল না 2, এখানে তোমার ছিল 3, তাই তো এটা তোমার ছিল। এবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে
আমরা কি করব না, প্রথমে তোমাকে এখানে একটু এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং এখানে কি কি আছে, এখানে গ্যাস আছে, এটা সলিড অবস্থায় আছে এবং এটা তোমার গ্যাস অবস্থায় আছে। এবার এটার ক্ষেত্রে দেখো কি গল্পটা কি না, এখান থেকে তোমার প্রথমে আমরা কি করব, যখন ধরো না টাইম t = 0, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে। যখন টাইম = 0 অর্থাৎ কি বিক্রিয়াটা শুরুই হয়নি এখনো, তখন আমি ধরে নিলাম যে মোট প্রেসারটা আর্সেনের যে মোট প্রেসারটা সেটাকে আমি P0 দিয়ে প্রকাশ করলাম। এবার তখন তো এরা তো তৈরি হয়নি, তাহলে এদের প্রেসারটা কি হবে 0 0, ঠিক। এবার যখন যখন তোমার t মানে টাইমটা তোমার t হবে, টাইমটা যখন t হবে, তো তখন আমরা কি দেখবো না, এখান থেকে ধরে নাও সাপোজ x পরিমাণ বিয়োজিত হয়ে গেল, মানে x পরিমাণ আর্সেনিকটা বিয়োজিত হয়ে গিয়ে আর্সেনিক এবং হাইড্রোজেন তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, এখান থেকে P0, এবার যেহেতু x পরিমাণ বিয়োজিত হচ্ছে, একটা আর্সেন থেকে x পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে এখানে দুটো আর্সেন আছে, তাই জন্য এখানে কি 2x মাইনাস হবে, অর্থাৎ কি 2x পরিমাণ এখান থেকে বিয়োজিত হয়ে গেছে আর্সেনটা, ঠিক। এবার এখান থেকে তাহলে তৈরি হবে কি, এখানে কটা আছে x টা, কিন্তু এক্ষেত্রে দেখো এটা কিন্তু সলিডের তো কোনো প্রেসার থাকবে না, তো সলিডের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো না, এটা কিন্তু ভুলে ফেলবে না। তার মানে এখানে কিন্তু কোশ্চেনটা তোমাকে দেখার বিষয় আছে যে তোমাকে এখানে সবগুলো গ্যাস তৈরি হচ্ছে কিনা এবং সবগুলো গ্যাসের প্রেসারটাই কিন্তু আমরা ক্যালকুলেশনের মধ্যে নেব, সলিড বা লিকুইড থাকলে সেটা নেব না। তাহলে এই ক্ষেত্রে এটা আসছে না, কিন্তু এখান থেকে তাহলে কি তৈরি হবে, এখান থেকে তোমার হাইড্রোজেন এটা তাহলে 3x পরিমাণ তৈরি হবে। তাহলে এই জায়গাটা তোমার ক্লিয়ার কিনা দেখো। তাহলে কি বললাম, আফটার টি অর্থাৎ টি টাইম পরে তোমার যে আর্সেনিকের প্রেসারটা এটা হবে এবং হাইড্রোজেনের প্রেসারটা এটা হবে। এবার আমরা কি করব, এখান থেকে দেখো, আচ্ছা এই ডাটাগুলো তো আমাদের মনে আছে, তাহলে তোমার খাতায় টুকে নাও, তারপরে আমরা অঙ্ক করার সময় কাজে লাগবে। এবার এখান থেকে আমরা দেখো কি করব না, এখান থেকে আমরা করব কি রকম, এখান থেকে আমরা করব যে এবার মোট প্রেসারটা অর্থাৎ কি মোট প্রেসারটা টি টাইম পরে, অর্থাৎ টি টাইম পরে, টি সময় পরে পরে মোট প্রেসার, মোট চাপটা কি হবে, মোট চাপ সমান সমান কি হবে বলো, তাহলে এখানে এর চাপটা এটা কি P0, আচ্ছা মোট চাপটা আমরা PT দিয়ে প্রকাশ করলাম, এখানে P0 মাইনাস 2x, এটা হচ্ছে আর্সেনের জন্য চাপটা, এখান থেকে হাইড্রোজেনের চাপটা কি হবে 3H2, এটা হবে হচ্ছে তোমার হাইড্রোজেনের চাপটা। এবার এখান থেকে দেখো তাহলে কি করলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এবার এখান থেকে তাহলে কি P0, এখান থেকে তাহলে কি হচ্ছে তোমার প্লাস x, আচ্ছা এখান থেকে 3x লিখবো, অবশ্যই হাইড্রোজেনের প্রেসারটা 3x আছে, তাহলে এখান থেকে P0 ইনটু x হবে, এটা হলো কি PT, তাহলে মোট চাপ সমান সমান আমি P0 মাইনাস x। এবার x এর মানটা আমরা এখান থেকে বের করে নিই, তাহলে কি হবে, x এর মানটা যদি আমরা বের করি তাহলে এখান থেকে কি পাবো বলো, x এর মানটা পাওয়া যাবে কি PT মাইনাস P0, এটা হচ্ছে কি পাওয়া যাবে x এর মানটা। এবার আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এবার বের করব কি না, তোমার ওই যে t সময় পরে আমার এই আর্সেনিকের প্রেসারটা তো লাগবে, আমার তো এদের প্রেসার লাগবে না, আমার শুধুমাত্র এটা বের করতে হবে যে P0 মাইনাস যে তোমার 2x এর মানটা যদি বের করে নিই এবং এই মানটাই কিন্তু তোমাকে এখানে বসাতে হবে যে t সময় পরে চাপটা আর্সেনিকের কত হয়েছে সেটা। তাহলে সেটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ কি t সময় পরে আর্সেনিকের চাপ, t সময় পরে সমান সমান কি হবে বলো, সমান সমান এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, সেটা চাপ কত ছিল P0 মাইনাস 2x, আচ্ছা এখান থেকে x এর মানটা আমরা বের করেছি, x এর মানটা বসিয়ে দাও, তাহলে P0 এখান থেকে মাইনাস, আচ্ছা 2 এখানে PT মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল প্লাস, তাহলে কি হবে 2P0, তাহলে আলটিমেটলি আমাদের কি ভ্যালু আসবে না, এখান থেকে আসবে যে তোমার হচ্ছে কি 3P0 মাইনাস 2PT, এটা হচ্ছে কি তোমার আসলো কি না, তোমার টি সময় পরে আর্সেনিকের যে চাপটা, সেই আর্সেনের যে চাপটা সেটা আমরা এটা পেয়ে গেলাম, এটা তো টি সময় পরে। এবার তো আমার ওখানে দেখো ছকের মধ্যে কি দেওয়া ছিল, বিভিন্ন সময়ে তোমার চাপগুলো দেওয়া ছিল, এবার আমি 5 মিনিট পরে তোমার হচ্ছে গিয়ে তোমার ওই আর্সেনিকের যে চাপটা সেটা কত হবে সেটা বের করে নিতে পারবো, সেখানে আমার P0 এর মানটা দেওয়া ছিল আর PT এর মানটা দেওয়া ছিল, সেক্ষেত্রে ওই PT মানে কি ওই টেম্পারেচার হচ্ছে কি ওই টাইম পরে তোমার প্রেসারটা ওখানে বসাবো, বসিয়ে নিয়ে আমি 5 মিনিট পরে আর্সেনিকের চাপটা, তারপরে 10 মিনিট পরে বা যে বিভিন্ন রকম টাইমে সেই মানগুলো বের করে নিয়ে এখানে এই সূত্রের মধ্যে বসাবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো করে ফেলি অঙ্কটা। আচ্ছা সাইডে সেই ভ্যালুগুলো আমার একটু এখানে লিখে ফেলি তো, কি কি দেওয়া ছিল, এটা টি, এটা হচ্ছে তোমার প্রেসারটা দেওয়া ছিল। আচ্ছা এবার আমরা কি করব না, ধরে নাও 5 মিনিট পরে, এখন প্রথমে কি দেওয়া আছে 5 মিনিট, এবার জিরোতে তোমার এটা তো P0 পেয়ে গেলাম, অর্থাৎ কি আমাদের P0 সমান সমান কত না 760, এটা mmHg তে দেওয়া ছিল, তাহলে P0 এর মানটা পেয়ে গেছি। এবার আমরা 5 মিনিট পরে আর্সেনিকের চাপটা কত হবে, আমাদের সূত্রটা বের করে ফেলেছি আর্সেনিকের চাপ বের করার, যে P0 মাইনাস 2PT, এবার এই PT জায়গায় কি বসাবো না ওই টাইম পরে তোমার প্রেসারটা কত, মোট প্রেসারটা সেটা এখানে বসাবো। তো তাহলে চলো, তাহলে আমরা কি করি না, তোমার 5 মিনিট পরে
ASH3 এটা প্রেসারটা কত হবে না 3p0 মানে 3p0 এর মান কত 760 এটা আচ্ছা -2 ইনটু ওই 5 মিনিটে 5 মিনিট পরে তোমার মোট প্রেসারটা কত 836 অর্থাৎ কি এখান থেকে ইনটু 836 এটা পেয়ে গেলাম আমরা 5 মিনিট পরে আমার তোমার আর্সেনিকের প্রেসারটা কত হবে 208 এত কি হবে mmHg এটা আমরা পেয়ে গেলাম কি 5 মিনিট পরে। এবার আমরা একই রকম ভাবে তোমরা 5 মিনিট পরে আমরা পেয়ে গেলাম আচ্ছা 7.5 মিনিট পরে কত হবে সেটা বের করো SH3 এর প্রেসারটা কত হবে তখন হচ্ছে গিয়ে 3 ইনটু 760 এটা থাকলো আচ্ছা -2 ইনটু এবার আমরা প্রেসারটা কোনটা বসাবো না হচ্ছে গিয়ে এই যে 866.4 এটা বসাবো এটা ক্যালকুলেশন করো এটা কত 47.2 mmHg এটা আসবে ঠিক আছে। একই রকম ভাবে আমরা ওখান থেকে কি বের করব না এখান থেকে আমরা বের করব হচ্ছে গিয়ে তোমার 7.5 আরেকটা কি আছে না তোমার 10 মিনিট পরে 10 মিনিট পরে 760 মাইনাস তোমার এখান থেকে কি হচ্ছে না তোমার ওই 10 মিনিট পরে প্রেসারটা বসাও 2 ইনটু 10 মিনিট পরে প্রেসারটা কত না হচ্ছে কি 896.8 এটা ক্যালকুলেশন করো কত আসছে 486.4 এত mmHg। তাহলে আমরা দেখো তিনটার আমরা হচ্ছে গিয়ে পিটির মানটা বের করে ফেলেছি। এবার আমরা সূত্রগুলো অর্থাৎ K1 K2 K3 বের করব। প্রথমে K1 সমান সমান কি হবে বলো 2.303 বাই এখান থেকে T। এবার T আমরা ধরো 5 মিনিটে বের করব যেটা হচ্ছে প্রথমটা আমরা 5 মিনিট বসে তাহলে এখানে 5 মিনিট ধরে নিই আচ্ছা 5 মিনিট ইনটু লগ এখান থেকে আমরা উপরে P0 এর মান কত রাখবো 760 এটা বাই এবার আমরা PT মানে 5 মিনিট পরে তোমার প্রেসারটা কত হবে না 608 এখানে বসিয়ে দাও তাহলে এটা একক কত আসবে এটা মিনিটে যেহেতু বসাচ্ছি তাহলে মিনিট ইনভার্স আসবে প্রথম কমের ক্ষেত্রে তাহলে এটা ক্যালকুলেশন করো এটা মান কত আসছে 0.0446 এত মিনিট ইনভার্স ঠিক আছে। এটা তোমার K1 এর মানটা একদম K2 এর মানটা বের করো চলো K2 এর মানটা কি পাবো তাহলে তোমরা নিজেরা করতে শুরু করো ব্যাপারটা তো বুঝেই গেছো কিভাবে করতে হবে। তাহলে এখানে কি 7.5 বসাবো লগ উপরে 760 ব্যাপারগুলো সহজ কিন্তু কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে তাহলেই হবে। এক্ষেত্রে আমার কত আসছে বলো এখান থেকে আসছে কত 547.2 এটা ক্যালকুলেশন করে কত আসছে 0438 এত মিনিট ইনভার্স এত আসবে। আচ্ছা এখন K3 মানটা বের করে ফেলো K3 মানটা K3 সমান সমান কত আসবে 2.303 বাই এখানে 10 মিনিট লগ 760 বাই তোমার K3 মানটা এখানে কত আসছে K3 প্রেসারটা কত 400.0446 এত মিনিট ইনভার্স। তো তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে K1 K2 K3 মানটা তুলনা করো কি কি আসছে K1 K2 K3 দেখো প্রথমে কত আসছিল তোমার হচ্ছে 0.046 এখান থেকে 0.04 এখান থেকে 0.04 তাহলে কি অলমোস্ট প্রত্যেকটা মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা প্রথম ক্রমের বিক্রিয়ার হার সমীকরণটা মেনে চলেছে তাই জন্য বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। এবং এখানে হার ধ্রুবকের মান কি হবে না এটা এই K1 K2 K3 যোগ করে নিয়ে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে আমরা হার ধ্রুবকের মানটা পেয়ে যাব। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে এই অঙ্কটা ভালো করে একটু দেখো আমরা কি বলেছে না N2O5 এটা বিয়োজিত হয়ে গিয়ে তোমার NO2 এবং অক্সিজেন তৈরি করছে। এই বিক্রিয়া বিয়োজন বিক্রিয়াটির একটি প্রথম ক্রমের বিক্রিয়া তোমাকে বলে দিয়েছে এটা প্রমাণ করার প্রয়োজনে তোমাকে বলে দিয়েছে। আবদ্ধ পাত্রে বিয়োজন বিক্রিয়াটি শুরু হওয়ার 30 মিনিট পরে চাপ দেখা গেল এটা মোট চাপটা দেখা গেল এত পারস্তম্ভের চাপ বলে দিয়েছে এবং সম্পূর্ণ বিয়োজনের পরে মোট চাপ তোমাকে এটা বলে দিয়েছে। বিক্রিয়াটির হার ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে বিক্রিয়াটার হার ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা তাহলে অবশ্যই যেহেতু চাপ দিয়ে দেওয়া আছে তাহলে কি আমাকে কোন সূত্র ইউজ করতে হবে না তোমাকে ইউজ করতে হবে হার ধ্রুবক মানে K = 2.303 বাই T ইনটু লগ এখান থেকে P0 বাই PT এটা বের করতে হবে। এবার বিক্রিয়ক পদ্ধতি এখান থেকে N2O5 তাহলে N2O5 এর P0 আচ্ছা তোমার 30 মিনিট পরে দেখো কি বলেছে এই লাইনটা একটু ভালো করে দেখো ফলো করো যে 30 মিনিট পরে মোট চাপ বলে দেওয়া আছে। এটা কিন্তু তোমার এই PT কিন্তু বলেনি মানে তোমাকে টোটাল মানে N2O5 মানে পাত্রের মধ্যে তোমার N2O5 আছে NO2 আছে অক্সিজেন আছে দেখো মানে প্রত্যেকটাই গ্যাস সবাইকে ক্যালকুলেশন মধ্যে নিতে হবে প্রত্যেকটার মোট চাপ দেওয়া আছে। এবার আমাকে কি করতে হবে না এখান থেকে শুধুমাত্র N2O5 এর 30 মিনিট পরে N2O5 এর চাপ কতটা সেটা বের করে নিতে হবে এক নম্বর কথা। এবং এখান থেকে কিন্তু PT0 অর্থাৎ কি যে ওই N2O5 এর পার্শিয়াল প্রেসারটা কত সেটাও তোমাকে বের করে নিতে হবে। তো তাহলে চলো আমরা সেটা কিভাবে বের করব এবং বের করে নিয়ে তারপরে হার ধ্রুবকের মানটা বের করব। তাহলে প্রথমে আমি কি করব চলো বিক্রিয়াটাকে লিখে নিই কি বলেছে বিক্রিয়া 2
N2O5 এখান থেকে তৈরি হচ্ছে কি প্রত্যেকটা গ্যাস, তাহলে আমি গ্যাস এখানে লিখলাম না 4NO2 আর এখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তাহলে প্রথমে তুমি হচ্ছে গিয়ে প্রারম্ভিক যে চাপটা N2O5 এর প্রারম্ভিক চাপটা সেটা বের করে নাও। সেটা আমরা কিভাবে বের করব, দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না 2 মোল N2O5 এটা বিয়োজিত হয়ে গিয়ে তোমার যে 5 মোল তোমার বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তো তাহলে যদি এরকম কোনো অঙ্ক থাকে যেখানে তোমাকে যদি পি নটটা যদি দেওয়া না থাকে, অর্থাৎ কি প্রারম্ভিক প্রেসারটা যদি না দেওয়া থাকে বা T0 সময় প্রেসারটা যদি না দেওয়া থাকে, তাহলে তোমাকে বের করে নিতে হবে। তখন তুমি কিভাবে বের করবে না, তোমাকে যে প্রেসারে যে কোন একটা টাইম পরে তোমাকে প্রেসার মোট প্রেসার বলে দেওয়া থাকবে। তো তাহলে দেখবে যেখানে কতগুলো মোল তোমার তৈরি হচ্ছে সেই মোলটা তুমি দেখবে, এবং সেখান থেকে তাহলে তোমাকে যদি পার্শিয়াল মানে প্রারম্ভিক প্রেসারটা অর্থাৎ কি N2O5 এর প্রারম্ভিক সেটা কি হবে না, তোমার হচ্ছে 30 মিনিটের কত চাপ আছে না 284.5 এত তোমার প্রেসারটা আছে, এবং এখান থেকে কি হয়েছে না তোমার বিক্রিয়াজাত পদার্থ কি তৈরি হচ্ছে 5 মোল তৈরি হচ্ছে। তাহলে আমি 1 মোল মানে অর্থাৎ কি একটা N2O5 এর প্রারম্ভিক প্রেসার কত ছিল সেটা আমরা বের করতে পারবো কিভাবে না, তোমার হচ্ছে কি ওই বিক্রিয়াজাত পদার্থের যে মোল সংখ্যা আর হচ্ছে কি এর যে তোমার মোল সংখ্যাটা সেটা ডিভাইড করে আমরা এখান থেকে প্রারম্ভিক প্রেসারটা বের করতে পারবো। ঠিক আছে, এই প্রসেসটা তুমি একটু মনে রাখবে। তো এখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে বলো, 233.8 এত mm Hg। এটা আমরা কি পেয়ে গেলাম না, এটা হচ্ছে পি নট এর মানটা, অর্থাৎ প্রারম্ভিক প্রেসার মানে কি পি নট এর মানটা আমরা পেয়ে গেছি। আমাদের পি নট এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার তোমাকে পিটি এর মানটা বের করতে হবে। এবার পিটি এর মানটা বের করার জন্য আচ্ছা পি নট এর মানটা আমরা পাশে লিখে রাখি, আর কত পেলাম 233.8 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা পিটি এর মানটা কিভাবে বের করব, দেখো পিটি এর মানটা আমরা মানে কি শুধু এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু টোটাল সবার দেওয়া আছে, আমাকে শুধুমাত্র N2O5 এরটা বের করতে হবে। তাহলে দেখো যখন টাইম t0 তখন আমরা কি ধরলাম না এর প্রেসারটা পি নট ছিল এবং এদের প্রেসারটা ধরে নাও 0 ছিল। ঠিক আছে, এবার ধরে নাও টি টাইম পরে আমরা কি দেখতে পেলাম এখান থেকে যে পি নট থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে গেল, এবং কত পরিমাণ বিয়োজিত হবে যেহেতু এক্স পরিমাণ যদি বিয়োজন মাত্রা যদি এক্স হয় তাহলে যেহেতু দুটা আছে তাহলে দুটা থেকে 2x পরিমাণ, একটা থেকে x পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাই জন্য দুটা তোমার এখান থেকে 2x পরিমাণ বিয়োজিত হবে। তাহলে এখান থেকে 2x মাইনাস করলাম, তাহলে এখান থেকে তৈরি হবে কি 4টা NO2 মানে কি 4x তৈরি হবে, এখান থেকে তোমার একটা x তৈরি হবে। ঠিক আছে, তো তাহলে আমার মোট প্রেসারটা অর্থাৎ কি টি টাইম পরে টি সময় পরে মোট চাপটা কত হবে বলো, তাহলে এগুলো সবগুলোকে যোগ করে দাও, টি সময় পরে এখানে মোট চাপটা যোগ করে দাও, তাহলে কত পেয়ে যাবো পি নট মাইনাস 2x প্লাস 4x প্লাস x ইকুয়াল টু আমরা কি বলতে পারবো না হচ্ছে তোমার পি নট এখান থেকে কতগুলো হচ্ছে তোমার এখান থেকে কাটা চলে যাচ্ছে কি প্লাস 3x, এটা আমরা পেয়ে গেলাম পিটি, অর্থাৎ কি মোট চাপটাকে আমরা পিটি দিয়ে প্রকাশ করলাম। এখান থেকে x এর মানটা বের করো, তাহলে x এর মানটা যদি বের করি তাহলে কত হবে বলো, x এর মানটা এখান থেকে যদি বের করি তাহলে আমরা কি পেয়ে গেলাম না হচ্ছে পি নট প্লাস 3x ইকুয়াল টু পিটি। তাহলে এখান থেকে পিটি মানে টোটাল প্রেসারটা এখান থেকে এটাকে পিটি ধরেছি। আচ্ছা এখান থেকে x এর মান কি হবে বলো না হচ্ছে পিটি মাইনাস পি নট বাই 3, এটা আসবে তোমার x এর মানটা। এবার আমাকে হচ্ছে কি না আমরা দেখলাম কি যে এখান থেকে তোমার ওই যে টি সময় পরে তোমার N2O5 এর প্রেসারটা কত ছিল না পি নট মাইনাস 2x, অর্থাৎ কি যে টি সময় পরে তোমার হচ্ছে কি N2O5 এর চাপ কত হবে না হচ্ছে পি নট মাইনাস 2x ছিল। এবার x এর মান তো আমরা বের করে রেখেছি, তো পি নট মাইনাস এখান থেকে 2x কত হচ্ছে কি 2 ইনটু x এর মান কত বের করে রেখেছি না পিটি মাইনাস পি নট বাই 3, তাই তো। এবার এটা চলো এটা ক্যালকুলেশন করো। এবার আমরা যখন 30 মিনিট পরে, এবার এটা তো আমরা সূত্রটা পেলাম, এবার 30 মিনিট পরে যেহেতু তোমাকে বলেছে 30 মিনিট পরে মোট প্রেসারটা বলে দিয়েছে, তার মানে পিটির মানটা তোমাকে বলে দেওয়া আছে, তাই না, পিটি মানে কি টোটালটা, সেই টোটালটা তোমাকে বলে দেওয়া আছে। এবার 30 মিনিট পরে অর্থাৎ চলো এক কাজ করো এখান থেকে তোমার 30 মিনিট পরে বের করে নাও, 30 মিনিট সময় পরে N2O5 এর চাপ কত হবে তোমার হচ্ছে পি নট এর মান তো আমরা এখান থেকে বের করে রেখেছি কত 233.8 mmHg মাইনাস 2 ইনটু পিটির মানটা কত 30 মিনিট পরে 284.5, এখান থেকে মাইনাস এখানে পিটির মান কত আমরা বের করে রেখেছি। আচ্ছা এখান থেকে 2/3 এটা করে দাও, এটা এখান থেকে কমন নিয়ে নাও। আচ্ছা তাহলে এখান থেকে পি নট এর মানটা কত না 233.8, এটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো 0.33 এত mm Hg এটা আসবে।
তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, 30 মিনিট পরে আমার পিটির মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা বসিয়ে ফেলো টুক করে। সূত্রটা কি ছিল, সবই পেয়ে গেলাম। অর্থাৎ কি হাত ধ্রুবকের মান কি হবে, k ইকুয়ালস টু তোমার 2.303 বা এখানে যেহেতু 30 মিনিট পরে আমার প্রেসারটা আমরা বসাচ্ছি, তাহলে এখানে 30 মিনিট বসালাম ইনটু তোমার লগ, এখান থেকে পি নট এর মান কত 233.8 এবং পিটির মানটা কত, পিটির মানটা 200.33। এটা বসাও, তাহলে এখান থেকে কে এর মান কত আসছে 5.2 ইনটু 10⁻³ এত মিনিট ইনভার্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি হার ধ্রুবকের মান। তাহলে দেখো ব্যাপারটা কি বুঝতে পারলে যে কিভাবে করলাম আমরা, সিম্পল ব্যাপার। তোমাকে জাস্ট দেখতে হবে যে N2O5 এরটা দেওয়া আছে কিনা, ঠিক আছে। এবার কোনো সময় কিন্তু অঙ্কের মধ্যে সঙ্গে N2O5 এর প্রেসারটা পরিবর্তন বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু আলাদা করে N2O5 এরটা বের করতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি মোট চাপটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে N2O5 অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থের চাপটা তোমাকে আলাদাভাবে বের করে নিতে হবে এবং তার প্রসেসটা আমরা যেভাবে করলাম সেভাবে তোমাকে বের করে নিতে হবে। তাহলে ব্যাপারটা বুঝে গেছো, তাহলে কিভাবে এই প্রেসার রিলেটেড কোনো অঙ্ক থাকলে করতে পারবে। তো মেইনলি পরীক্ষায় এই যে 4টা সূত্র বললাম, এই 4টা সূত্র থেকে তোমাকে হার ধ্রুবকের মানটা বের করতে বলতে পারে। এবং এবার আমরা কি করব না, তোমার এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ কি যে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ ক্রমের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করতে পারবো সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নেব। দেখো এবার আমরা যে পার্টটা করব সেই পার্টটা আমাদের বোর্ডের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো অর্থাৎ কি তুমি নিট বা আইআইটির জন্য যদি প্রিপারেশন নাও তাহলে এই পার্টগুলো তোমার জন্য প্রয়োজন পড়বে, কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য এগুলো অতটা ইম্পর্টেন্ট না। দেখো আমরা কি করব না, প্রথমে এখান থেকে কিন্তু তোমার মানে প্রসেসটা তো আমাদের জানাই আছে, খালি জাস্ট ওই ম্যাথ গুলো আমাকে কাজে লাগবে, অর্থাৎ কি আমরা ইন্টিগ্রেশনটা ভালো করে জানি কিনা সেটা পরীক্ষা এখন হয়ে যাবে। তাহলে চলো দেখো আমাদের দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব, এটা কিন্তু পরীক্ষা আসবে না, তুমি জাস্ট প্রসেসটা তুমি ফলো করতে থাকো, ঠিক আছে। একবারে আমরা হচ্ছে এন ক্রমের সূত্রটা মনে রাখবো, তাহলে যে কোনো ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা করে নিতে পারবো। তুমি জাস্ট প্রসেসটা ফলো করো। কি বললাম, ধরুন এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্রম হলে কি আমরা এরকম একটা বিক্রিয়া ধরে নিলাম যেখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে 2A, এটা একটা মৌলিক বিক্রিয়া। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করে লিখতে পারবো যে হার সমীকরণটা অর্থাৎ অবকলন সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারবো বলো, -dA/dt ইকুয়ালস টু আমরা এখান থেকে কি লিখতে পারবো না সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে কি এখান থেকে আমরা লিখতে পারবো হার সমীকরণটা k ইনটু a⁻², এটা আমরা লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেশনটা করো। এবার এটা হচ্ছে তোমার অবকলন সমীকরণটা হয়ে গেল। এবার এটা ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করবো জাস্ট। এবার কি করবো, এই তোমার যে গাঢ়ত্ব টার্মগুলো একদিকে নিয়ে আসবো, সময়টাকে অন্যদিকে নিয়ে যাবো। অর্থাৎ এখান থেকে কি করবো, dA থাকলো, এখান থেকে তোমার a স্কয়ার এদিকে আসলো, এখান থেকে তোমার k ইনটু dt এদিকে নিয়ে চলে আসলাম। এবার জাস্ট ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এবার আমরা তো জানি এটা ইন্টিগ্রেশন, কি ইন্টিগ্রেশন dx/x² ইন্টিগ্রেশন কি হয় বলো, এটা তোমরা জানি। এটা সূত্র হিসেবে মনে রাখবে -1/x + c, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন করলে 1/x², কারণ এটা নরমাল সূত্র কি যে ইন্টিগ্রেশন তোমার হচ্ছে গিয়ে dx/x⁴n এর সূত্র কি হয় তোমার হচ্ছে গিয়ে তোমার কি হবে xn+1 বাই মানে এটা তো উপরে চলে আসবে অর্থাৎ কি -n+1 অর্থাৎ কি -n+1, এটা হচ্ছে কি আমাদের সূত্র হয়। তো তাহলে সেক্ষেত্রে আমরা যেটা আসবে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে করেছি, অর্থাৎ তুমি যদি এটাকে করে দেখো তাহলে এটা কি হবে -1/x + c এটা আসবে। তাহলে এটাকে আমরা একই রকম ভাবে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে কি আসবে বলো, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস কি হয়ে যাবে 1/a, এটা তোমার চলে আসছে ইকুয়ালস টু এখান থেকে k ইনটু dt এর ইন্টিগ্রেশন করলে কি t হয় প্লাস c। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ইন্টিগ্রেশন করে এই মানটা আসলো। এবার আমরা এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যে একটা কন্ডিশন আমরা ইউজ করতাম t ইকুয়ালস টু 0 হলে তোমার কি হবে না হচ্ছে আমরা হচ্ছে কি t সময় পরে যে গাঢ়ত্বটা সেটাকে আমরা মানে t যেহেতু 0 তাহলে কি করব এটাকে প্রাথমিক গাঢ়ত্ব কি a0 ধরে নেব। এবার এই মানটা যদি এখানে পুট করে দিই তাহলে এখান থেকে c এর মানটা কি পেয়ে যাব না c সমান সমান পেয়ে যাব 1/1 কি পেয়ে যাব না a0 আমরা পেয়ে যাব, তাই তো। এটা আমরা এখান থেকে বসিয়ে দিয়ে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার এই মানটা যদি আমরা এখানে সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাব কি না হচ্ছে কি 1/a ইকুয়ালস টু kt প্লাস 1/a0, তাই তো। এটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে a0 থেকে এদিকে নিয়ে চলে আসো তাহলে কি পাবো, তাহলে kt সমান সমান আমরা পাচ্ছি 1/a মাইনাস 1/a0, এটা আমরা পেয়ে যাচ্ছি kt সমান সমান, অর্থাৎ কি আমরা হার সমীকরণটা কিন্তু পেয়ে গেছি অলরেডি, সমাকলন সমীকরণটা। তাহলে এখানে আমরা বলতে পারবো t ইকুয়ালস টু 1/k ইনটু 1/a মাইনাস 1/a0, এটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত হার সমীকরণ।
ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু কিছুই নেই, জাস্ট তুমি যদি ইন্টিগ্রেশনটা অর্থাৎ কি অঙ্কটা তুমি যদি ঠিকঠাক করে রাখো তাহলে তুমি কিন্তু যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলন সমীকরণটি বের করে নিতে পারবে, জাস্ট ইন্টিগ্রেশনটা যদি ফলো করো। প্রসেসটা তো একই। তো তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে তোমার অর্ধাহুটাও বের করে নিতে পারবো। অর্ধাহুটা কি হবে বলো? অর্ধাহু মানে কি, টি যখন টি ইকুয়ালস টু টি হাফ তখন কি হবে, মানে এই যে টি সময় পরে যে গারত্বটা, টি সময় পরে গারত্বটা কি হবে, এ নট মানে কি প্রাথমিক গারত্বের অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ কি এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কি পেয়ে যাবো, তাহলে টি হাফ সমান সমান আমরা পেয়ে যাবো না এরকম 1/k ইনটু, তাহলে এই যে এর জায়গাটায় বসিয়ে দাও, এর জায়গাটায় বসালে কি উপরে 2 চলে আসবে আর এখান থেকে নিচে a নট থাকবে মাইনাস ওখানে 1/a নট, তাই তো। তাহলে 2 এখান থেকে যদি আলটিমেটলি তাহলে কি পেয়ে যাবো 1/k ইনটু তোমার নিচে কি থাকলো না a নট পড়ে থাকলো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি না টি হাফ এর মানটা। তাহলে দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা টি হাফ এর মানটা বের করতে পারলাম এবং এটা তো আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে পারলাম। আচ্ছা এখান থেকে তোমাকে যদি এরকম করে এরকম যদি বলতো যে তোমাকে 1/a এর সঙ্গে যদি তোমার টির যদি লেখচিত্র অঙ্কন করতে বলতো তাহলে তো আমরা এখান থেকে জাস্ট ওই y = mx + c সমীকরণগুলোর সঙ্গে তুলনা করে করে লেখচিত্রগুলো তৈরি করতে পারবো না? পারবো তো। তো তাহলে এগুলো আমরা এখান থেকে পারবো। এবার নেক্সট চলে আসি, চলো আমরা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে তার সমকলন সমীকরণটা কি, n ক্রম মানে কি যে কোনো দ্বিতীয় তৃতীয় যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে সেটা বের করব সেটা আমরা এখন বের করব। চলো তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি আজকে n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা n ক্রমের ক্ষেত্রে জাস্ট ওই সিম্পল একই রকম ভাবে ইন্টিগ্রেশনটা ফলো করতে হবে। অর্থাৎ ধরে নাও n a এখান থেকে ধরে নিলাম প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি ধরবো, আমার যে বিক্রিয়ার হারটা a/at মাইনাস সামনে মাইনাস থাকবে ইজ ইকুয়ালস টু কি হবে না k ইনটু a টু দি পাওয়ার n। এটা সিম্পল। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, t টাকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে dA বাই এখান থেকে a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু k ইনটু dt। সিম্পল ব্যাপার। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলাম। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন আমরা করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলো, এখান থেকে পাওয়া যাবে না এরকম যে আচ্ছা মাইনাস সামনে মাইনাসটা থাকছেই, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে উপরে পাওয়া যাবে a টু দি পাওয়ার কি হবে না এটা মাইনাস n প্লাস 1 বাই মাইনাস n প্লাস 1। এটা আমরা পেয়ে গেলাম কি এর ইন্টিগ্রেশন করে এটা পেলাম। আচ্ছা একই রকম ভাবে এখান থেকে আমরা কি পেয়ে যাবো না যে kt প্লাস c, এটা আমরা পেয়ে যাবো। আচ্ছা এখান থেকে আমরা তাহলে এটা কি লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই মাইনাস আর এই মাইনাসটাকে এখান থেকে মাইনাস কমন নিলাম, যদি নিয়ে নিই তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো 1/1 এখানে যদি এটা কমন নিই তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কি n মাইনাস 1 আচ্ছা ইনটু a টু দি পাওয়ার কি হবে না এটা যদি নিচে নিয়ে চলে আসি তাহলে কি হবে n মাইনাস 1, এটা ইজ ইকুয়ালস টু kt প্লাস c। আচ্ছা এখন আমরা যদি আমরা কন্ডিশন যদি অ্যাপ্লাই করে দিই, কি কন্ডিশন অ্যাপ্লাই করব, যখন t = 0 তো তখন হচ্ছে গিয়ে কি হবে না হচ্ছে গিয়ে তোমার a যে মানটা সেটা হচ্ছে গিয়ে a নট ধরে নেব, তাই তো। আচ্ছা এটা যদি ধরে নিই তাহলে কি পাবো, c এর মানটা পেয়ে যাবো কি, তাহলে c এর মানটা তখন আমরা পেয়ে যাবো, এটা যদি 0 হয়ে যায় তাহলে কি পেয়ে যাবো না 1/n মাইনাস 1 ইনটু a নট টু দি পাওয়ার n মাইনাস 1। এটা এখানে তাহলে বসিয়ে দাও, সমীকরণের মধ্যে c সমান সমান পেয়ে যাবো। তাহলে যদি বসিয়ে দাও তাহলে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাচ্ছে কি 1/n মাইনাস 1 এটা তো সিম্পল ইন্টিগ্রেশন, কিছুই নেই এখানে n মাইনাস 1 আচ্ছা ইজ ইকুয়ালস টু kt আচ্ছা kt প্লাস এখান থেকে হচ্ছে 1/n মাইনাস 1 হচ্ছে কি এখান থেকে a নট টু দি পাওয়ার n মাইনাস 1। এটা তাহলে এখন এদিকে নিয়ে চলে আসো, তাহলে মানটা কি পেয়ে যাচ্ছি, তাহলে কি পেয়ে যাবো বলো, এটা যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে কি পেয়ে যাবো kt সমান সমান আচ্ছা 1/n মাইনাস 1, এটাকে কমন নিয়ে নাও, নিলে কি পড়ে থাকবে ব্র্যাকেটের ভেতরে, এখান থেকে এটা এদিকে মাইনাস মানে এটা পড়ে থাকবে 1/a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 থাকবে এটার মধ্যে a নট n মাইনাস 1, তাই তো। এটা আমাদের কি হয়ে গেল না প্রথম n ক্রম বিক্রিয়া, n তম বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনো n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা আমরা পেয়ে যাবো, যেখানে n এর মানটা তোমার নট ইজ ইকুয়ালস টু 1, কি n এর মানটা কখনো 1 হবে না, মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই সূত্র ফেলতে পারবো, কিন্তু দ্বিতীয় তৃতীয় যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ফেলে দেবো, তাহলে হচ্ছে কি তার সমকলন সমীকরণ রূপটি আমরা বের করে নিতে পারবো। আচ্ছা এক্ষেত্রে অর্ধাহুর মানটা ক্ষেত্রে কি হবে বলো দেখি, অর্ধাহুর ক্ষেত্রে কি t ইজ ইকুয়ালস টু t হাফ বসাবো, তখন কি হবে না আমার যে t সময় পরে যে গাঢ়ত্বটা সেটা কি হয়ে যাবে না হচ্ছে যে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। তো সেটা আমরা যদি এখান থেকে বসিয়ে দিই তাহলে কি হবে বলো, এর মধ্যে যদি বসিয়ে দিই তাহলে এরকম পাবো না, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি kt ইজ ইকুয়ালস টু 1 আচ্ছা এখানে করি kt ইজ ইকুয়ালস টু 1/n মাইনাস 1 ইনটু এখান থেকে আমরা যদি বসিয়ে দিই
তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হবে, এর জায়গায় যদি আমরা, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আমাকে a নট বাই 2 তার পাওয়ারে কিন্তু n মাইনাস 1 থাকবে, অর্থাৎ কি এটা কিন্তু এরকম হবে যে এখান থেকে তোমার a নট বাই 2 তার পাওয়ারে কিন্তু n মাইনাস 1 মাইনাস তোমার হচ্ছে গিয়ে কি হবে, এখান থেকে a নট টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই দুটা উপরে চলে আসবে, অতি সমান সমান লিখতে পারি 1 বাই n মাইনাস 1, এটা লিখলাম, ইনটু তোমার এখান থেকে কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে কি তোমার a নট আছে, আচ্ছা a নট টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা একই রকম ভাবে এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে যদি আমরা করি মাইনাস, তাহলে এখানে কি হবে 1 বাই a নট টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পল যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে আলটিমেটলি পাওয়া যাবে 1 বাই n মাইনাস 1 ইনটু তোমার হচ্ছে কি পাওয়া যাবে বলো, এখান থেকে তোমার হচ্ছে কি a নট, আচ্ছা এখান থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আচ্ছা এর যদি মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1। আজকে এটা আমরা পেয়ে গেলাম কি অর্ধায়ু, অর্থাৎ কি টি হাফের সঙ্গে এখানে টি কেন, এখান থেকে টি হাফ থাকবে, আচ্ছা টি হাফ এটা, আর এখান থেকে কে থাকবে একটা, তাহলে এখানে নিচে কে এটা নিয়ে চলে আসি, তাহলে কে থাকবে, এখানে একটা কে থাকবে, এখানে একটা কে থাকবে, এটা আমরা পেয়ে গেলাম টি হাফের ক্ষেত্রে যে কোনো n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সম্পর্কটা। আচ্ছা এখান থেকে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে টি হাফটা এখান থেকে তো এটা কনস্ট্যান্ট n মাইনাস 1 কে এগুলো তো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তাহলে অর্থাৎ কি তোমার যে প্রাথমিক গারত্বটা, বিক্রিয়ক পথে যে প্রাথমিক গারত্বটা সেটা কিন্তু টি হাফের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি এরকম বলতে পারি না 1 বাই a টু দি পাওয়ার কি বলেছে a টু দি পাওয়ার, প্রাথমিক গারত্ব n মাইনাস 1 এর সঙ্গে কি না ব্যস্তানুপাতিক, এটা কিন্তু খেয়াল রাখবে। তার মানে কি যত আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম কি না গারত্বের উপর নির্ভর করে না, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ওদের ক্ষেত্রে কি হবে না তোমার এই যে প্রাথমিক গারত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে টি হাফটা কি হবে বাড়াকমা করতে থাকবে। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো যে n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এবং তোমার হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয় তৃতীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা তাহলে অর্ধায়ু বা সমাকলন সমীকরণটা বের করে নিতে পারবো এইভাবে প্রসেস ফলো করে।